ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই মন্দিরে শুভ এবং আদিকে একসাথে দেখে আত্মজা নিবাসের মেয়েরা বলে, এটা দিদির বর না? সেদিন আমরা ওই ব্লগে দেখেছিলাম দাদাটা কিভাবে দিদিকে আগলে রেখেছিল এবং গুন্টাগুলোর সাথে মারপিট করছিল দিদি যাতে সুষ্ঠুভাবে বিয়েটা দিতে পারে। পরবর্তীতে মেয়েগুলো শুভ আদির কাছে এসে বলে, দিদি এটা তোমার বর না? আমরা ওই দিন ভিডিওতে দেখেছিলাম এনজিওর ম্যানেজার এসে আদিকে বলে, আমাদের চিনতে পারছেন? আমরা ওই দিন গণবিবাহের জন্য ম্যাডামকে ইনফর্ম করতে গিয়েছিলাম। এনজিওর ম্যানেজারের কথা শুনে আদি বলে, হ্যাঁ মনে আছে তো, কিন্তু বিয়েটা যে আজকে সেটা তো জানতাম না। এদিকে আত্মজা নিবাসের মেয়েরা বলে, দাদা আপনি সব সময় দিদির পাশে থাকবেন। আমরা সেদিন দেখেছিলাম তো আপনি কিভাবে দিদিকে আগলে রাখলেন, রাত যেমন তার সীতাকে আগলে রাখে ঠিক তেমনি। তবে আমাদের আশীর্বাদ করবেন আমরাও যেন আপনার মতো একটা বর পাই। আমরা কখনোই ভাবতে পারিনি আমাদের জীবনে এমন কোনো দিন আসবে। মেয়েরা এটাও বলে যে শুনেছি এই মন্দিরটা অনেক জাগ্রত, আপনি দিদিকে নিয়ে একটা পুজো দিয়ে দেন, তাহলে আপনারা 7 জন্ম একে অপরের সাথে থাকবেন। পরবর্তীতে মেয়েদের কথা শুনে আদি শুভ আবার নতুন করে পুজো দেয়। ঠাকুরমশাই পুজো দেওয়া শেষ হলে আগুনের স্পর্শ নিতে বললে আদি নিজে শুভকে আগুনে স্পর্শ দেয় এবং নিজের শুভর শাড়ির আঁচলে স্পর্শ নেয়। এদিকে শুভ মনে মনে বলে, এসব করে এখন আর কি হবে, আমাদের মধ্যে সব সম্পর্ক তো শেষ হয়েছে, তাহলে এখন এসব ভালোবাসা দেখে কি লাভ? তুমি তো আগের মতো আমাকে আর বিশ্বাস করো না। কিছুক্ষণ চুপ থাকার পরে শুভ বলে, আদি তুমি এসব কিছু কেন করছো? সবার সামনে কেমন ভালোবাসা না দেখালেও চলবে। পরক্ষণে আদি বলে, তুমি আমার উপর অভিমান করে আছো, তাই হয়তো আমার ভালোবাসাটা তোমার চোখে পড়ছে না, কিন্তু আমি যেটা করছি সেটা তোমাকে ভালোবেসে করেছি। অন্যদিকে আমরা দেখতে পাই রান্নাঘরে মোহনা সুমিতের জন্য পাস্তা বানায় আর বলে, আজকে আমি দেখলাম কেউ আমার জন্য নিজের জীবন বাজি রেখে গুন্ডাদের সাথে ফাইট করছে। কেউ আমার জন্য এত কিছু করবে আমি কখনোই ভাবতে পারিনি। ঠিক তখনই ডোনা এসে বলে, দাদাভাই কেমন যেন একটা রুড বিহেভ করছে। বস্তি থেকে আসার পর দাদাভাই কেমন যেন একটা হয়ে গেছে। আবার যদি শুভকে এই বাড়িতে ফিরিয়ে আনে তাহলে তো আমাদের সব প্ল্যান শেষ হয়ে যাবে। এদিকে শুভ ডোনার কথায় কান না দিয়ে মন দিয়ে পাস্তা বানাতে থাকে। পরক্ষণে পাস্তা তুলে ডোনাকে খেতে দেয় আর বলে, খেয়ে দেখ তো কেমন হয়েছে। দুপুরে লাঞ্চের জন্য সুমিতের জন্য বানিয়েছি, পছন্দ হবে কিনা একটু খেয়ে দেখো। মোহনার এমন কথা শুনে ডোনা বলে, তোমার শরীর ঠিক আছে? তোমাকে শুভ দিয়ার দাদাভাইয়ের আলাদা করার কথা বলছি, আরে তুমি নিজের স্বামীর জন্য রান্না করছো, তোমার কি হয়েছে বলো তো? তুমি হঠাৎ এমন চেঞ্জ হয়ে গেলে কিভাবে? তখন মোহনা বলে, আমি আমার স্বামীর জন্য রান্না করব, এটাই তো স্বাভাবিক, এতে আবার চেঞ্জ কি দেখলে তুমি? পরবর্তীতে ডোনা আর কিছু না বলেই বিড়বিড় করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। পরক্ষণে সেখানে সুমিত চলে আসে এবং আড়াল থেকে মোহনাকে রান্না করা দেখে বলে, আমার মনে হয় একটু অ্যাক্টিং বেশি করা হয়ে গেছে। যখন মোহনাই জানতে পারবে আমি ওর সাথে ভালোবাসার নাটক করেছি তাহলে খুব কষ্ট পাবে, তো এটা করা ছাড়া আমার কিছু করার নেই। অপরদিকে আমরা দেখতে পাই রূপক আদির ঘরে এসে বলে, তোর কাছে কিসের অকাট্য প্রমাণ আছে দেখাতো। পরবর্তীতে আদি আকাশ অয়নার বিয়ের ভিডিওটা দেখিয়ে বলে, আকাশ অয়নাকে কিসের থ্রেড দিয়ে এরকম করেছে আমি জানি না, তবে নিশ্চয় অয়নাকে থ্রেড দিয়ে এসব কিছু করিয়েছে। তখন রূপক বলে, ভিডিও দেখে তো তেমন কিছু মনে হচ্ছে না যে শুভ দাঁড়িয়ে বিয়ে দিয়েছে, শুভ নিশ্চয় ওদের আটকানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি। তবে আমার একটা বিষয় খুব খারাপ লাগছে, মাঝরাতে প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়েকে আমাদের বাড়ির বউ শুভকে বাড়ি থেকে বের করে দেওয়াটা ঠিক হয়নি। পরক্ষণে সেখানে সুমিত চলে আসে আর বলে, আমাদের হাতে সমস্ত প্রমাণ তো চলে এসেছে, এখন দাদাভাই তুই তোর মেয়ে আর শুভকে এই বাড়িতে নিয়ে চলে আয়, যা হবে পরে দেখা যাবে। পরক্ষণে আদি বলে, সেটা করা একদম উচিত হবে না। মোহনা বলেছিল ওর দাদার অফিসে সমস্ত প্রমাণ রয়েছে, আগে ওই প্রমাণটা হাতে পাই, তারপর সবার সামনে সত্যি টানব। শুভকে যেভাবেই হোক সমস্ত অভিমান ভাঙ্গে এই বাড়িতে আবার ফিরিয়ে আনব। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে দেবিকা সমস্ত কথা শুনে মনে মনে বলে, ঠাকুর তুমি আমার কথা শুনেছ, তুমি আমার প্রার্থনা শুনেছ, এতদিন পর শুভ আবার আমার আদিকে খুঁজে পাবে, ওরা যেন আবার এক হয়ে থাকতে পারে। পরের সিনে আমরা শুভর বস্তিতে দেখতে পাই শুভ তার মেয়েকে ঘুম পাড়াচ্ছিল। তখনই কোমলী অনেকগুলো শাড়ি এনে বলে, শুভদি কালকে তুমি একটা শুভ কাজে যাবে যে, বলো তো কোন শাড়িটা পরবে? কাল তোমাকে তো একটু সেজে গুজে যেতে হবে। তখনই শুভ বলে, তুই এখন একটু চুপ করবি? দেখছিস মেয়েটাকে অনেক কষ্টে ঘুম পাড়ালাম, তোর আর কোনো কাজ নেই, সব কাজ পেলে এখানে এসেছি শাড়ি দেখাতে। আমার জীবনে আর কোনো ভালো কিছু নেই, যা কিছু সব কষ্টের।
অন্যদিকে আমরা দেখতে পাই গুরুদেব ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলে, মা, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন ওই শুভ লক্ষ্মীকে উচিত শিক্ষা দিতে পারে, যেন অন্য কেউ আর বিয়ের জন্যে মেয়ে পুরোহিত ডাকার জন্যে সাহস না পায়। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই আত্মজা নিবাসীতে গণবিবাহের জন্য জায়গা সাজানো হয়। শুভ আত্মজা নিবাসীতে গিয়ে নিজের ছবি দেখে বলে, এখন আমি বাড়ির বউ নয়, কারোর বউ নয়, নিজের যোগ্যতায় এবার আমি নিজের পায়ে দাঁড়াবো। আমি কখনো ভাবতেই পারিনি নিজের পায়ে দাঁড়াতে পারবো, কিন্তু ইচ্ছাশক্তি থাকলে সব কিছু সম্ভব। ঠাকুর, সেটা তুমি আমাকে শিখিয়েছ। পরক্ষণে সেখানে গণবিবাহের মেয়েরা চলে আসে আর বলে, দিদি, কিছুক্ষণ বাদে আমাদের বিয়ে, তাই তোমার থেকে আশীর্বাদ নিতে এসেছিলাম। এটা বলেই প্রণাম করতে চায়। তখনই শুভ বলে, প্রণাম করতে হবে না, আমি সব সময় তোমাদের আশীর্বাদ করব, যেন তোমরা সুখের সংসার করতে পারো। শুভ এটাও বলে যে এখন চলো, তোমাদের বিয়ের সব কিছু ঠিক আছে কিনা দেখি। এটা বলেই শুভ সবাইকে লাল টুকটুকে বেনারসি শাড়ি দিয়ে দেয়। আগামী পর্বে আমরা দেখতে পাব গণবিবাহের আসরে গুরুদেবের গুন্ডারা এসে সমস্ত কিছু ভাঙচুর করতে থাকে। তখন শুভ বলে, আপনারা কারা, কেন এভাবে সমস্ত জিনিস ভেঙে দিচ্ছেন? পরক্ষণে একটা ভদ্রলোক বলে ওঠে, আপনি বিধবা একটা মেয়েকে তুলে এনে বিয়ে দিয়েছেন, মেয়েদের পুরোহিতের কাজ আমরা কখনো মেনে নেব না। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।